জান্নাত সম্মতি পেয়ে বোনকে জড়িয়ে ধরল, নিজের ব্যাগপত্র গুছিয়ে ফেলতে লাগলো। মনে মনে আরমান মেহতাবের চেহারা যেন আর দেখতে না হয় সেই দোয়াই করতে লাগলো। এদিকে শ্যামা বেরিয়ে যেতেই ইজান নিপাকে তার রুমে ডাকলো। ইজানের গম্ভীর থমথমে মুখ দেখে নিপা ভয় থরথর করে কাঁপতে লাগলো। ইজান তখন অত্যন্ত ঠান্ডা গলায় বলল, নিপা, আপনি আমাদের লয়াল তো? নিপা মাথা নিচু করেই মাথা হ্যাঁ সূচক নাড়ল। ইজান আবার বলল, আমিও তাই ভাবতাম। ইজানের কথায় ঘাবড়ে গেল নিপা। চোর যেমন চুরি করলে ধরা পড়ে যায়, ঠিক তেমনি ছাপ পড়েছে চোখে মুখে নিপার। ইজান আবার বলল, আপনি কি জানেন এই বাড়িতে প্রায় 50টার মতো হিডেন ক্যামেরা আছে? নিপা এবার ঘামতে লাগলো, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল তার। নিপা বলল, স্যার স্যার আমি কিছু করিনি, বিশ্বাস করুন। আপনি আয়নাকে মিথ্যা কেন বলেছেন? নিপা কি বলবে এই মুহূর্তে মাথায় এলো না। পরনের কাপড় শক্ত করে হাত মুঠ করে ফেলল। সে তো সত্যিটা বলতে পারবে না, তাহলে তো তারা তার সন্তানকে মেরে দেবে। কি করবে নিপা এখন? কি বলবি ইজানকে? স্যার আমি কিছু করিনি, বিশ্বাস করুন। আমি যা দেখেছি তাই বলেছি। নিপা আবারও শুকনো ঢোক গিলে বলল। নিপার মাথায় একটা কথা মনে পড়ল। যখনই বাসর রিনোভেশনের কাজ হয়েছিল, আলিয়া মানা করেছিল ঘরের ভেতর কোনো রকম ক্যামেরা যেন লাগানো না হয়, এতে করে ঘরের প্রাইভেসি নষ্ট হবে। নিপা বুকের ভেতর একটু সাহস সঞ্চালন করে বলল, স্যার আপনি চাইলে চেক করতে পারেন। আপনি ঠিক কি দেখেছিলেন? নিপা এবার বুদ্ধি খাটিয়ে বলল, স্যার আমি কিচেনে ম্যাডামের জন্য চা বানাচ্ছিলাম, ঠিক তখনই ম্যাডামের চিৎকার ভেসে আসে, আর যেতে দেখি উপর থেকে শ্যামা ম্যাম নিচে নামছে। তাই আমার মনে হলো। নিপার কথার মাঝে এবার কথা থামিয়ে ইজান বলল, আপনি তো আমাকে ধাক্কা দিতে দেখেননি, তাহলে কিভাবে এত শিওর হয়ে কথা বলেন আয়নাকে? এভাবে বিভ্রান্ত করার কোনো মানে হয় কি? আপনি কি জানেন তার জন্য আপনার নামে মানহানির কেস হতে পারে? ইজানের বলা প্রতিটা কথা ভয়ে শিহরণ তুলে দিল শরীরের মাঝে নিপার। নিপা বলল, স্যার আমার ভুল হয়ে গেছে, আমায় মাফ করে দেন। আমি ম্যাডাম এমন হাল দেখে ভয় পেয়ে গেছিলাম। তার উপরে শ্যামা দাদিজানকে একদম পছন্দ করে না, তাই আমি ভেবেছি। আপনার ভাবলে তো সব শেষ হয়ে যাবে না নিপা, তবে আপনি এখানে আর থাকছেন না। আপনার এখানে চাকরি শেষ আজ থেকে। নিপার মাথায় আকাশ ভেঙে পড়ল। ইসানের পা ঝুড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। ভেতরে ভেতরে নিজেকে কষতে লাগলো, কেন কেন গেল সে সেই ম্যাডামের কথা শুনতে? কিন্তু কোনো লাভ হলো না, আগত ছাড়তেই হলো নিপার এই বাড়ি। এদিকে সময়ের স্রোত গড়িয়ে যেতে লাগলো। সকাল থেকে বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো। কাজের মাঝে বুঁদ হয়ে থাকা শ্যামা এবার হাঁফ ছাড়ল। দেখতে দেখতে কতগুলো দিন অতিবাহিত হয়ে গেল। ইজানের সাথে শ্যামার সম্পর্ক আগে থেকে অনেকটি উন্নত হয়েছে। মনে মনে শ্যামা খুব খুশি, কিন্তু তাদের বাচ্চাটা যদি থাকতো, এই ভাবনাটাই মাথায় এলে সব কিছু বিতৃষ্ণা লাগে শ্যামার। নিপার কাছে সেদিন জেনেও যেত কেন এমনটা করলো সে, কিন্তু নিপাকে সে আর পায়নি। তার বাসায় গিয়েছিল শ্যামা, কিন্তু তার হদিশ পায়নি। সেদিন দাদিজান যদি ওই অবস্থা না হতো, তাহলে ঠিক বের করে ফেলতো সে। এসব ভেবেই দীর্ঘশ্বাস ছাড়ল শ্যামা। টুংটাং করে ফোনের আওয়াজ তুলতেই শ্যামার ভাবনা ভাঙল। বিতৃষ্ণা মন এবার তৃষ্ণায় পরিপূর্ণ হলো। এক চিলতে হাসি মুখের মাঝে ঝুলিয়ে ফোন তুলল শ্যামা। ফোনের উপাস থেকে ইজানের ভরাট গলাটা ভেসে এলো। তোমার আর কতক্ষণ লাগবে? কাজে চাপ বেশি নাকি? শ্যামা ফোনের এপাশ থেকে লাজুক মাখা হাসি হেসে বলল, এই তো শেষ প্রায়, এখনই নিচে নামবো। ইজান ফোনের ওপাশ থেকে বলল, আচ্ছা। বলেই ফোন কেটে ইজান বাইরে তাকালো। ঘন কালো কুচকুচ অন্ধকার আকাশ, অথচ এক চিলতে তারা, আর ছোট ছোট তারাগুলো অন্ধকার কাটিয়ে ঝাঁপিয়ে আলোকিত করার চেষ্টা করছে। রাস্তার ধারের হলদে আলো যেন এই অন্ধকারে ঠেলে দূর করতে ব্যর্থ হতো, যদি না এক ফালি আকাশের চাঁদ উঠত। ইজানের পুরনো দিনের একটা কথা মনে পড়ল। ইজান একদিন খাগড়াছড়িতে ট্যুরে গিয়েছিল। সেখানে নেটওয়ার্ক অনেক উইক, তাই সাথে করে একটা রবি সিম নিয়ে গিয়েছিল। সেদিন সারাদিন ঘুরে ফিরে রাতে রেমাক্রির একটা হোটেলে উঠে পড়ে ইজান। ঝুলন্ত বারান্দায় দাঁড়িয়ে শীতের রাতে কুয়াশার চাদরে মুড়িয়ে সারা রাত কথা বলেছিল তারা। রাতের আশেপাশে মেঘদের যুগলবন্দিরাও ঘুরে বেরিয়েছে আঁধারি আম্বরের বড় আকর্ষণ চাঁদটাকে ঘিরে। ইজানের বড্ড হিংসে হয়েছিল সেদিন সে যুগলবন্দি মেঘদের উপর। দাম্ভিক মুখখানা ঠান্ডা লাল টুকটুকে টমেটো হয়ে গিয়েছিল। গম্ভীর আফসোসের সুরে বলেছিল, ইস, আমি যদি মেঘ হতাম, ভেসে ভেসে চলে যেতাম আমার চাঁদের কাছে, ভিজিয়ে দিতাম ঝিরে ঝিরে বৃষ্টিতে। এটা শুনে শ্যামা খিলখিল করে হেসে ফেলেছিল।
তুমি কবি হয়ে গেছো ঘুরতে গিয়ে সুফিয়ান। কবিরা তো ভবঘুরে প্রকৃতির মাঝে বোধ হয়ে কবিতা লেখা। তা আমার কবিটা কি করে যাবে? নাকি কনকনে এই ঠান্ডায় হাত পা জমাবে? ইজান মুচকি হাসলো, চেয়ারের মাঝে আরো ভালো করে গা এলিয়ে বলল, না, আজ আর ঘরে যাব না। সারা রাত আমার চাঁদকে দেখব, তারপর ভোর রাতে সূর্য উদয় দেখব দুজন, তারপরে ঘরে যাওয়া। শ্যামা ফিক করে হেসে ফেলল। তার ঘর থেকেও দেখা যাচ্ছে রাতের চাঁদের পশর কতটা তীব্র। হাতে বাড়ি চাঁদের পশর গায়ে মাখিয়ে গুনগুন করে করল একটা গান। গানের প্রতিটা লাইন খুব মনোযোগ দিয়ে শুনেছিল ইজান। মনের কোণে আলাদা শিহরণ হচ্ছিল সেই মুহূর্তে। ইজান গান শেষে বলেছিল আনমনে, I wanna kiss you more and more. শ্যামার লজ্জায় লাল হয়ে যাওয়া, গরম হয়ে যাওয়া গাল দুটো টুস করে কম্বল টেনে মুখে ঢেকে ফেলে। যেন ইজান তার সামনেই বসে আছে। সে বিড়বিড় করে বলেছিল, নির্লজ্জ ঠোঁট কাটা ছেলে। ইজান হু হু করে হেসেছিল সেদিন। নিস্তব্ধতা চিরে হাসির শব্দ গুঞ্জন তুলেছিল। ইজান হাসতে লাগলো। প্রেমে পড়ার মতন মধুর কিছু মুহূর্ত থাকে। যারা সঠিক অর্থে প্রেম করতে জানে তাদের জন্য 713 নদীর ওপারে থাকলেও মানুষটা সম্পূর্ণ তার থাকে। আর এই প্রেমে যদি খাদ হয়, মিথ্যে হয়, সেটা প্রেম বলা চলে না, সেটাকে বলা হয় টাইম পাস, সময় অতিবাহিত করা। ইজানের পুরনো স্মৃতির ডায়েরি বন্ধ করলো শ্যামার আগমনে। শ্যামা এসে গাড়িতে বসতেই ইজান আচমকা কাছে টেনে নিয়ে আসে শ্যামাকে। ক্লান্ত মুখের উপর দুহাত রেখে লম্বা গম্ভীর চুম্বন করে। তারপর তার ওষ্ঠ ছেড়ে কপালের মধ্যভাগে চুম্বন করে। শ্যামা হতবাক। ডাগর ডাগর চোখে বারবার ভারী পল্লব জোড়া ফেলে দেখতে থাকে সামনে বসে থাকা লক্ষ লক্ষ মানুষের ক্রাশকে। ইজান সেদিকে আর ভ্রুক্ষেপ না করে গাড়ির মিউজিক বাটনে ক্লিক করতেই বেজে ওঠে সেদিনের গানটা। মুহূর্তে শ্যামার মনে হানা দেয় পুরনো স্মৃতি। বিষণ্ণ মন নিয়ে তাকিয়ে থাকে বাইরের দিকে, চলতি গাড়ির দিকে, পেছনে ফেলে আসা মানুষটার স্মৃতির দিকে। বিড়বিড় করে বলে, সুফিয়ান, কোথায় তুমি? এই শহর যে তোমার নামে এখন বৃষ্টি হয়। কি ভাবছো? ইজানের কণ্ঠে শ্যামা হাসার চেষ্টা করে, বলে, গানটা আমার প্রিয়। আমারও। দুজনে আবারও চুপ। কালো মেঘে ঢাকা বিষণ্ণ আকাশের মতো দুজন দুদিকে মুখ করে গান শুনে পুরনো স্মৃতি বিচরণে ব্যস্ত। শরতের আগমন অনেক আগেই ঘটেছে। নীল আকাশ আর ভেসে যাওয়া পেঁচা মেঘগুলো যেন তাকিয়ে আছে শ্যামার দিকে। আজ দুদিন ইজান আউট অফ টাউন, তাই শ্যামা নিজেই যাওয়া আশা করতে হচ্ছে। তবে একা না, গাড়ির ড্রাইভার রেখে গেছে ইজান তার মহারানীর জন্য। ভেবে একদলা হাসি ফুটে ওঠে মুখে। ঠিক তখনই সামনে পড়ে একটা ফুচকাওয়ালার দোকান। চটপটি খেয়ে লোভে জিভে জল চলে আসে শ্যামার। হন্তদন্ত হয়ে ড্রাইভারকে গাড়ি থামিয়ে বেরিয়ে পরে সে ফুচকা এক প্লেট নিয়ে আইয়ে এসে খেতে লাগলো শ্যামা। আহা, কতদিন পর পেটে গেলি তুই, বলে গপাগপ করে খেতে লাগলো সে। তারপর 2-4টা প্লেট সবার করে যখন গাড়িতে ওঠে তখনই চোখে পড়লো সাদা ফিনফিনে ময়লা একটা শাড়ি গায়ে জড়িয়ে হাতে বাজারের ব্যাগ নিয়ে নিপা দাঁড়িয়ে। শ্যামা যেন আকাশের চাঁদ হাতে পেল। হন্তদন্ত হয়ে ছুটে গেল নিপার সামনে। নিপা শ্যামাকে দেখে ভয়ে মুখ শুকিয়ে গেল। শ্যামা কোনো ভনিতা ছাড়াই প্রশ্ন ছুড়ল পরপর, নিপা, আমার নামে আপনি মিথ্যে কেন বলেন? কেন সবার কাছে আমাকে খারাপ করতে চাইছেন? এতে কি লাভ আপনার? আপনাকে দিয়ে কি এসব কেউ করাচ্ছে? আর সব থেকে বড় কথা, আমার মিসক্যারেজের পিছনে কার হাত? আমার বাচ্চা নষ্ট করার জন্য কে মেডিসিন দিতে বলেছিল? নিপা সঙ্গে সঙ্গে বলল, ইজান স্যার। শ্যামা নিপাকে ঠাটি এক চড় বসালো। রাগে শরীর কাঁপছে তার। সে চেঁচিয়ে বলল, একদম মিথ্যা বলবেন না, নয়তো ইজহান তোমাকে কাজ ছাড়া করেছে আর আমি তোমায় শহর ছাড়া করব। নিপা ঘাবড়ে গেল। গালি হাত দিয়ে মিনমিন করে বলল, ম্যাডাম, আমি কেন মিথ্যে বলবো? স্যার আমাকে মেডিসিন দিয়েছিলেন, বলেছিলেন রোজ আপনাকে দিতে। আমি তো এতটা শিক্ষিত নই, কিভাবে বুঝবো কোনটা সেটা বাচ্চা নষ্ট করার পিল ছিল? নিপার লাস্ট কথাগুলোতে কান্নার স্বর স্পষ্ট। শ্যামা তারপরেও বিশ্বাস করছে না দেখে নিপা বলল, ম্যাডাম, আমি আমার সন্তানের কসম খাচ্ছি, ইজান স্যার আমাকে মেডিসিন এনে দিয়েছিল আর বলেছিল রোজ আপনাকে দিতে। তা কিসের ছিল আমি জানি না। শ্যামার মনে হলো পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। সারা শরীর ঠান্ডা হয়ে মৃদু কম্পন সৃষ্টি হলো। চোখ ভর্তি করে জল গড়িয়ে পড়ল। ধীরে ধীরে নেতিয়ে পড়ল শ্যামা। সত্যি, সব কি সত্যি? ইজান তার বাচ্চা নষ্ট করেছে?
এই জন্য সেদিন যখন ইসানকে প্রেগনেন্সির কথা বলেছিল, সে যদি কখনো প্রেগনেন্ট না হয়, তখন কোনো ভাবান্তর ছিল না মানুষটার মাঝে। এই জন্য শ্যামা এবার ল্যাংড়াতে লাগলো। গাড়ির পাশ কাটিয়ে আপন খেয়ালে হেঁটে চলে যেতে লাগলো সে অনির্দিষ্ট গন্তব্য। পেছন দিক থেকে ড্রাইভারের কথাও কানে এলো না। ড্রাইভার চিন্তিত হয়ে সঙ্গে সঙ্গে অধিরাজকে কল করে। এদিকে শ্যামা যেতেই নিপা হাসে। পকেট থেকে নোকিয়া 1200 মডেলের ছোট ফোনটা বের করে একটা নাম্বারে ডায়াল করে। ওপাশ থেকে রিং হতে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসে। হ্যালো নিপা। জি ম্যাডাম, আপনার কাজ হয়ে গেছে। যা আপনি বলেছিলেন তেমনই হয়েছে। আমি শ্যামা ম্যাডামকে সত্যি কথা বলে দিয়েছি। বলেই মুচকি হাসল নিপা। ফোনের ওপাশ থেকে লাস্যময় ভঙ্গিতে বসে মেয়েটা স্বস্তির নিঃশ্বাস নিল। বলল, তোমার টাকা তোমার অ্যাকাউন্টে চলে গেছে নিপা, এবার যেন এই শহর না দেখি। ওকে ম্যাডাম। ফোন কাটতে আয়নার সামনে দাঁড়িয়ে পড়ল রহস্যময় ভঙ্গিতে, হেসে বলল, ইজান তো তোমাকে ছাড়বে না, কিন্তু এত কিছুর পর তুমি অবশ্যই ইজানের জীবন থেকে নিজেই চলে যাবে। আর তারপর অসহায় ভেঙে পড়া ইজানকে আমি সামলাবো, আদর করব, তার সাথে শুইব। বলে খিলখিল করে হেসে উঠল মেহেরিন। বিড়বিড় করে আবার বলল, খেলা তো সেই কবেই শুরু হয়েছে, এবার শুধু বাউন্ডারির বাইরে ফেলা বাকি। বলে অট্ট হাসিতে মেতে উঠল, যেন রাজ্যকে রানীহানা করতে পেরে তার খুশির শেষ নেই। এদিকে শ্যামা নিজের ভাঙা মন নিয়ে হেঁটে হেঁটে চলেছে রাস্তার ধারে। সাই সাই করে গাড়ি ছুটছে রাস্তার বুক ছিঁড়ে। শ্যামার সেদিকে কোনো হেলদোল নেই। ছোট থেকে তার জীবনটা কেমন ছন্ন ছাড়া। বাবা মাকে কাছে পায়নি সে খুব একটা। যতটুকু পেয়েছে ছুটির দিনগুলোতে। বাবা তার কাজে ব্যস্ত, মা তার কাজে। তারপরে তো শ্যামা পড়াশোনার জন্য পাড়ি জমালো হোস্টেলে। স্কুলে থাকাকালীন হৃদকে পেয়ে শ্যামা নিজের একাকিত্ব ভুলে গিয়েছিল, কিন্তু সেই কিনা তাকে ঠকালো। প্রথমবার প্রেম নাকি টিকে না, অনেকবার শুনেছিল শ্যামা, কিন্তু মনে প্রাণে সে বিশ্বাস করত এই প্রেম ভালোবাসা টিকবেই। কত গর্ব করে বলেছিল শ্যামা, কিন্তু সে ভুল মানুষের হাত ধরে ফেলেছিল। তাই নিজেকে যেভাবেই হোক সামলে নিয়ে গিয়ে আরও বার ভুল করে বসে। সুফিয়ানকে ভালোবেসে ফেলে। রাত জেগে আঁধারিয়ে অম্বরের দিকে তাকিয়ে স্বপ্ন দেখতে শুরু করে। কিন্তু কে জানতো শ্যামা এবারও ভুল করে বসবে। এরপরে কতগুলো বছর কেটে গেল। সুফিয়ানের স্মৃতি আঁকড়ে বেঁচেছিল শ্যামা, কিন্তু হঠাৎ ঝড়ো হাওয়ার মতো ইজান এসে উপস্থিত হলো। হাজার কষ্টে দিলেও ইজানের প্রতি বরাবরই টান অনুভব করতো সে টান থেকে যে আবারও ভালোবাসার এক ফোঁটা গোলাপ তৈরি হবে, সে কি জানতো? সে মানুষটাও কিনা এভাবে ঠকালো? কি চাই এই ব্যক্তিটা? কেন করছে এমন? যতবার কাছে যাই ততবার একটা করে ঘা বসিয়ে দেয় সে। শ্যামা আর ভাবতে পারল না। রাস্তার ধারে বসে জোরে জোরে চিৎকার করতে লাগলো। বুক ফেটে বেরিয়ে বাঁধে কষ্টগুলোর ঢল নেমে এলো। বিষণ্ণ মন বেশি উঠল একরাশ তেতো অনুভূতিতে। কেন এসব তার সাথেই হচ্ছে? সে কি পারত না আর 5টা মানুষের মতন সুন্দর জীবন অতিবাহিত করতে? সে কি পারত না একটা সুন্দর সংসার, হাসি খুশি পরিবার পেতে? সে পারত না একটা ভালোবাসার মানুষ পেতে? তাহলে কেন? শ্যামার কান্নার বেগ বাড়ছে, সময়ও গড়াচ্ছে যেন দ্রুত গতিতে। অফিসের সময় শেষ হয়ে সন্ধ্যা হতে চলল। ঠিক সেই সময় একটা দামি গাড়ি এসে থামলো শ্যামার সামনে। হলদে লালপাড়ের শাড়ি পরে এক মধ্যবয়স্ক নারী এসে দাঁড়ালো শ্যামার সামনে। তার কাছে কেউ এসে দাঁড়িয়েছে তার দেখে শ্যামা তার লাল ফোলা চোখ মেলে যাইল। কান্নার ফলে চোখ ঘোলা দেখছে এখন খুব। শ্যামা যখন বুঝতে পারলো ব্যক্তিটা আর কেউ না, তার মা আফিয়া। সে উঠে দাঁড়িয়ে পড়ল, যদিও তার পা দুটো অচল। এদিক সেদিক পড়তে পড়তে দাঁড়ালো, মুখটা গম্ভীর করে বলল, কি জন্য এসেছেন? দেখতে বেঁচে আছে নাকি মরে গেছি? আফিয়া শ্যামার এই হাল দেখে নিজেও কষ্ট পায়। সে শ্যামার হাত ধরে বলে, আমাকে ভুল বুঝিস না মা। মা? বাহ, ওই দিন না চিনতে পারলেন না? আপনার ছেলে আমাকে 2 টাকার মেয়ে বলে গেল, আর আজ মা। বিষয়টা কেমন হাস্যকর হয়ে গেল না? আফিয়া লজ্জিত ভঙ্গিতে মাথা নত করে ফেলল। আমার কোনো উপায় ছিল না শ্যামা। আমি তো সারা জীবন মেহতাবকে ভালোবেসেছিলাম, কিন্তু তোমার বাবা আমার ফায়দা ওঠায়। আমাকে মেহতাবের কাছে ভুলভাল বলে আমাকে খারাপ করে ফেলে তার নজরে, আর তারপরেই আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করে। শ্যামা হতভম্ব। সে কাঁদকাঁদ গলায় বলল, আমি কেন বিশ্বাস করবো আপনার কথা? না করারই কথা। যে মহিলা তার 2টি মেয়েকে ফেলে চলে যায়, তার কথা কেন বিশ্বাস করবে বলো? কিন্তু এটিই সত্য। আমি চাইনি তোমাদের ছেড়ে যেতে, বাধ্য করেছিল তোমার বাবা। হ্যাঁ, তোমার বাবা। যখন তার ব্যবসার অবনতি হচ্ছিল, সে আমাকে 1 নাইট স্ট্যান্ড করতো তার পার্টনারদের সাথে।
যখন আমি আওয়াজ তুলতাম আমার উপর অত্যাচার চালাতো, মানসিক শারীরিক নির্যাতনের শিকার হতাম আমি। আমার সাহায্য করবে কেমন কেউ ছিল না, তাই আমি মেহতাবের কাছে যাই, সাহায্য চাই, ভিক্ষা চাই তার কাছে। আর সেই সব কিছু তোমার বাবা জেনে ফেলেন। মেহতাবের বউ সানিয়া খুব সেন্সিটিভ মানুষ ছিলেন। আজিজুল যা যা দেখিয়েছিলেন তাই বিশ্বাস করে ফেললেন। তোমার বাবা সব কিছুর মিথ্যা ভিডিও ক্লিপ তৈরি করে পাঠায় সানিয়ার কাছে, আর তা সইতে না পেরে সানিয়া আত্মহত্যা করে। এইটুকু বলেই চোখের জল মুছে ফেললো আফিয়া। শ্যামা হতবাক হয়ে বসে রইল রাস্তার ধারের উঁচু জায়গাটায়। একদিনের মাঝে মেয়েটার কত সত্যির মুখোমুখি হবে। শ্যামা এবার শুকনো ঢুক গিলল। এসব আগে কেন বলেননি? কিভাবে বলতাম? তোমার বাবা জায়গায় বদলে ফেলেছিল। তাহলে জান্নাত যা দেখেছিল তা অংশ বিশেষ মাত্র। তাহলে সিফাত ভাইয়ের সাথে আমার বিয়ের কথা কেন বলেছিলেন? চেয়েছিলাম তোমার লাইফটা সিকিউর করতে। শ্যামা ব্যথা ভরা মুখ নিয়ে হাসল। আপনাদের দুজনের পিছাপিছিতে আমাদের দু বোনের জীবন ধ্বংস হয়ে গেল। আফিয়া অপরাধীর মতন মাথা নুইয়ে ফেলল। শ্যামা ভার মুখ করে বলল, আসি, ছেলের সাথে ভালো থাকবেন। আমাকে ক্ষমা করে দিও শ্যামা। শ্যামা আর দাঁড়ালো না, রোবটের মতন হেঁটে চলে গেল সে নিজ গন্তব্যে। মাথার মধ্যে গিজগিজ করতে লাগলো সব ঘটে যাওয়া ঘটনাগুলো। সত্যি বাবা মা যদি দু মেরুর হয়, সন্তানরা তো ভেসে যাবে। এসব ভাবতে ভাবতে এসে দাঁড়ালো ইজানের রাজপ্রাসাদে। ঠিক সেই মুহূর্তে গর্জন করে বেজে উঠল মুঠোফোন। ফোনটা তুলতে ইজানের হাসি হাসি কণ্ঠ ভেসে এলো। তুমি কি আমাকে মনে করছো? আমার আজ বারবার তোমার কথা মনে পড়ছে, মনে হচ্ছে ছুটে চলে আসে। শ্যামা ফোনের এপাশ থেকে বিদ্রুপের হাসি হাসলো। শূন্য দৃষ্টিতে ঘোলাটে চোখে তাকিয়ে বলল, হ্যাঁ করতেছি তো, খুব মিস করতেছি। ফোনের ওপাশের মানুষটার মনের মাঝে কেমন মোচড় দিয়ে উঠল। শ্যামার কি কিছু হয়েছে? তোমার কি মন খারাপ শ্যামা? না, আমি তোমার সাথে সামনাসামনি কিছু কথা জিজ্ঞাসা করতে চাই। কবে আসবে তুমি? ইজানের মন মুহূর্তেই পাথর হয়ে গেল। হাসি খুশি মুখটাতে নেমে এলো বিষণ্ণতার ঢল। খুব শীঘ্রই। তুমি কি আমার সুফিয়ান? ছলো ছলো চোখে অবাক হয়ে শ্যামা বলল ইজানের উদ্দেশ্য। বাহিরে ঝুমঝুমে বৃষ্টি পড়ছে। পাকা দালানের দেয়াল ছুঁয়ে ছুঁয়ে জমা হচ্ছে সামনের অস্থায়ী গর্তটায়। থেকে থেকে আকাশের বুক ছিঁড়ে নেমে যাচ্ছে ভয়ঙ্কর চিৎকার। মাথার মধ্যে হাজারটা প্রশ্ন কিলবিল করছে শ্যামা। অবাক বিস্ময়ে বোধ হয়ে চেয়ে আছে একটা প্রশ্নের উত্তরের আশায়। সে কি সত্যি তার সুফিয়ান? সে কেন তাহলে সেদিন এলো না? কেন এতদিন তার চোখের সামনে থাকা সত্ত্বেও বলল না? সে তার আধারী অম্বর। আচ্ছা আচ্ছা, এটাও কি তার প্রতিশোধের অংশ নাকি? শ্যামা শুকনো ঢুকিল। বুকের ভেতরে তীব্র ব্যথা হচ্ছে। মাথার নার্সগুলো এবার বুঝে ছিঁড়েই যাবে। শ্যামার আবারও মৃদু স্বর ভেসে এলো, তুমি কি আমার সুফিয়ান? প্লিজ টেল মি দ্য ট্রুথ। ইজানের দাম্ভিক মুখখানে বিষণ্ণতার ছোঁয়া। মাথার মাঝে চলছে অগণিত বুলি। শ্যামাকে সে কি বলবে? হ্যাঁ বলবে, না কি না বলবে তার থেকে বড় কথা শ্যামা জানল কিভাবে ইজানি সুফিয়ান। বৃষ্টির প্রতিফলিত ধারা বেগ বাড়ছে, ভাসিয়ে নিয়ে যাচ্ছে শ্যামাদের দাঁড়ানো জায়গাটাও। এখনো দাঁড়িয়ে আছে তারা বাইরের গাড়ি পার্কিংয়ের জায়গায়। ইজান আর চোখে একবার তাকালো মেয়েটার দিকে। সাদা ছিমছাম একটা জামা গায়ে, ওনার কোনার একপাশে বেশি ঝোলার ফলে বৃষ্টির পানি ছুঁই ছুঁই। চোখের নিচে কালো দাগ। গত দুদিন বুঝি মানুষটা এক ফোঁটাও ঘুমায়নি। কেমন যেন বিধ্বস্ত দেখাচ্ছে শ্যামাকে। সুন্দর মুখটা লাল টুকটুকে, ডাগর ডাগর চোখ ভর্তি করছে ছলো ছলো জল। শ্যামা ইজানকে এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে তার দামি স্যুটের কলার ধরে ঝাঁকিয়ে বলল, কথা বলো, প্লিজ বলো, কিচ্ছু বলো। তুমি কি সুফিয়ান? শ্যামা হাওমাও করে কেঁদে বুকে মাথা রাখলো ইজানের। ইজানের মনের অনুভূতিগুলো মিক্সড হয়ে গেছে। কি করবে সে এই মুহূর্তে? বুকের মাঝে লুটিয়ে থাকা মেয়েটাকেও তার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, শক্ত করে চেপে ধরতে ইচ্ছে করছে মাথাটা বুকের সাথে। কিন্তু কোনো অদৃশ্য শক্তি যেন পাথর করে দিয়েছে ইজানের সমস্ত শরীরকে। ইজান মূর্তির ন্যায় হাত দুটো শক্ত করে মুঠ করে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই শ্যামা চট করে তাকালো ইজানের দিকে। ছলো ছলো চোখের অথই জল গড়িয়ে পড়ল। সে ইজানের কালে হাত রেখে আবেগ মিশ্রিত কণ্ঠে বলল, আচ্ছা, এটা তোমার প্রতিশোধের অংশ নয় তো? ইজান এবার কাঠ হয়ে গেল। শ্যামার চোখের সাথে চোখ মিলে গেল, কিন্তু মুখ দিয়ে রা বের করতে পারল না। শ্যামা আবার বলল, আমার মা বাবার উপর প্রতিশোধ নিতেই তো বিয়ে করেছিলে আমায়। বাবা তো মারাই গেল, মা তার নতুন সংসারে ব্যস্ত। তাহলে আমার দোষটা কোথায়? যাদের জন্য আমাকে তোমার রক্ষিতা করে রাখলে তারা কেউ নেই তো আমার জীবনে।
তোমার প্রতিশোধের খেলাটা তো শেষ হবার কথা, তাই না সুফিয়ান? তার ছিলে ভরা গলায় কথাগুলো বলে হাসল শ্যামা। ইজানের কাছ থেকে 2 কদম দূরে এসে শক্ত কণ্ঠে আবার বলল, এই জন্যে তুমি আমার বাচ্চাটাকে কেড়ে নিয়েছো, তাই তো? ইজান চোখ বড় বড় করে চাইল, বলল, বাচ্চা? এই জন্যই বুঝি তুমি তো, কেন জানো না বুঝি? তুমি তো দিতে আমায় ওষুধগুলো, ভুলে গেছো? ইসানের এবার মাথা উলটপালট হয়ে গেল। এত সব কথাবার্তা জানলো কিভাবে সে? তার উপর শ্যামা প্রেগনেন্ট ছিল, কই জানতো না তো ইসান? ইসান বলল, তুমি প্রেগনেন্ট? কথাটি ইসানের মুখ উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু পরক্ষণে শ্যামার কথাই ইসানের মুখ ফিকে হয়ে গেল। কেন, তুমি মনে হয় জানতে না? না জানলে আমায় মিসক্যারেজের ওষুধ কেন খাওয়ালে? ইসান আকাশ থেকে পড়ল। শ্যামার কাছে যাওয়ার চেষ্টা করতে শ্যামা এবার নিজেকে সংযত করতে পারল না। খুশি এক চড় বসিয়ে দিল ইসানকে। ইসান হতবাক হয়ে চেয়ে রইল শ্যামার দিকে। শ্যামা আঙ্গুল তুলে শাসিয়ে বলল, ছুবে না আমায়, কি ভেবেছো খেলনার পুতুল আমি? সেই ছোট থেকে পোড়াচ্ছ আমায়, আর কত আর কত পোড়াবে? কি চাও তুমি? মরে যাই আমি? এটাই তো। তো মেরে দাও, একেবারে মেরে দাও আমায়, কিল মি। লাস্ট কথাটুকু শ্যামা চেঁচিয়ে বলে ভিজে মাটিতে বসে পড়ল। 2 হাতের মুঠোয় হাত রেখে কাঁদতে লাগলো শ্যামা। ইজানও বসে পড়ল সেখানে। শ্যামা যে তাকে অনেক বড় ভুল বুঝেছে তা কিভাবে বোঝাবে সে? সে কেন নিজের সন্তানকে মারবে? বাবা হয়ে কেউ তার সন্তানকে ইচ্ছে করে হারাতে চাইবে? ইজান এবার শ্যামাকে বোঝাতে চাইল। তার চোখের কোণেও জল চলে এলো। শ্যামা শোনো প্লিজ, আমি তুমি এমন কোনো ওষুধ দিইনি। আমি জাস্ট তোমাকে ভিটামিন ট্যাবলেট দিতাম। তুমি অনেক দুর্বল ছিলে, তাই বিশ্বাস করো। শ্যামা শুনল না, ধাক্কা দিয়ে সরিয়ে দিল ইজানকে। চিৎকার করে বলল, ছাড়ো আমাকে। আর কত মিথ্যা কথা বলবে? আর কত? আর শুনতে চাই না আমি এসব। আর না, আর শক্তি নেই আমার সইতে, আমি আর পারবো না। তারপর শান্ত হয়ে চোখের জল মুছে উঠে দাঁড়ালো শ্যামা। স্বগতোক্তির মতো বলল, তোমার প্রতিশোধ নেওয়া শেষ তো, এবার না হয় আমায় মুক্তি দাও। ডিভোর্স পেপার টেবিলে রাখা আছে তোমার ঘরে। আমাদের পথ এই পর্যন্তই ছিল, এইখানেই সমাপ্ত, ইতি টানলাম আমি। বলেই শ্যামা বৃষ্টি মাথায় বেরিয়ে গেল ইজানের রাজপ্রাসাদ থেকে। ইজান কাঠ হয়ে গেছে যেন আজকে এসব কিছুতে। নিজের ভালোবাসাকে আবারও হারিয়ে যেতে দেখে ইজান সেখানেই তার শরীরের ভার ছেড়ে দিল। বিড়বিড় করে বলল, শ্যামা তাকে এত বড় ভুল বুঝলো। কি করবে এখন ইজান? কিভাবে ফিরিয়ে আনবে তার চাঁদকে? কিভাবে আবারও অবলোকিত হবে আধারিয়া অম্বর? ইজান তো এমনটা চায়নি। সে চেয়েছিল শ্যামাকে বড় একটা সারপ্রাইজ দেবে এবং তখনই সে বলবে, আমিই তোমার সুফিয়ান। কিন্তু তার আগে এসব কি হয়ে গেল? রাতের গভীরতা বাড়তে লাগলো। শ্যামা রাস্তার পথ ধরে হেঁটে চলে যেতে লাগলো। বুকের ভেতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। ইজান তার সুফিয়ান যখন কথা শুনেছিল, শ্যামা সব ভুলে ছুটে চলে আসতে চাইছিল ইজানের কাছে। কিন্তু যখন জানলো সে সন্তানহার একমাত্র ইজানের জন্যই, সমস্ত শরীর রাগে থরথর করে কাঁপতে লাগলো। শ্যামা মনে করতে চাইছিল 2 দিন আগের একটা ঘটনা। ইজানের সাথে ফোনে কথা বলার পর নিজের রুমে প্রবেশ করে শ্যামা। তখনই এক আগন্তুককে দেখে থেমে যায় শ্যামা। ভ্রুজোড়া কুচকে বিরক্তি নিয়ে প্রশ্ন করে, মেহরিন, তুমি আমার রুমে কি করছো? মেহেরিন বিছানার উপর আরামসে বসে শ্যামাকে তার ছিল ছুড়ে দিল। সত্যি এটা তোমার রুম? কই জানতাম না তো। আমার জানার মধ্যে এটি তো আমার ইজানের রুম, আর আমি তার হবু স্ত্রী, তো আসতেই পারি কি না? শ্যামার শরীরে থপ করে রাগ উঠে গেল। ফালতু আলাপ রাখো, ভুলে যেও না ইজহান অলরেডি ম্যারিড, আর আমি তার স্ত্রী। মেহেরিন হাত নাড়িয়ে আলস্য ভঙ্গিতে বলল, রাখো তো, তুমি তার বউ নও, আনঅফিসিয়ালি রক্ষিতা, যাকে যখন তখন ইজান ছেড়ে দিবে। এমনটাই তো লেখা ছিল তোমাদের কন্ট্রাক্ট পেপারে। শ্যামার বুকের ভেতর কামড় দিয়ে উঠল। মেহেরিনকে বলল, আমি ইজহানের কি তা তোমাকে বলতে হবে না, গেট আউট। মেহেরিন এবার উঠে দাঁড়ালো। আড়মোড়া ভেঙে বলল, জানো তো ইজান তোমাকে কেন বিয়ে করেছিল? কেন? সানিয়া আন্টির বদলা নিতে। শ্যামা চকিতে তাকালো। মেহেরিন আবার বলল, আরে বাবা, তাই তো বছরের তোমাদের প্রেমের পর তোমাদের সুফিয়ান উরফ ইজাহান তোমাকে দেখা দেয়নি। শ্যামার মাথায় যেন বাজ পড়ল। সে বিড়বিড় করে বলল, ইজহান আমার সুফিয়ান। হ্যাঁ, তার সাথে তোমার সন্তানের হত্যাকারী। শ্যামার কান গরম হয়ে গেল। একসাথে অনেক প্রকার অনুভূতি কাজ করতে লাগলো। কখনো ভালো লাগা, কখনো ভালোবাসা, কখনো রাগ, কখনো ঘৃণা।
শ্যামা নিজের অনুভূতিগুলো ধরতে না পেরে কাঠ হয়ে গেল, নিজেকে সামনে প্রশ্ন ছুড়ে দিল। তুমি কিভাবে জানো এসব? এমা, আমি জানবো না? আমার সামনে তো সব হলো। তুমি হয়তো জানো না, ইজান আমার বাগদত্তা। সেই কবে থেকে আমাদের বিয়ে ঠিক হয়েছিল। যেই তুমি আমাদের জীবনে পা রাখলে অমনি সব বদলে গেল। প্রতিশোধের নেশায় মেতে উঠলো ইজান। কথা ছিল তোমার মা বাবার প্রতিশোধ তোমার থেকেই নেবে, কিন্তু যখন জানলো এতে কোনো লাভ হবে না, তাই ইজান সব ছেড়ে দিল। এমনকি তুমি প্রেগনেন্ট শুনে বাচ্চা নষ্টের ওষুধ পর্যন্ত দিল। সে দেশে ফিরলেই ডিভোর্স দিয়ে দিবে তোমাকে। এই যে আমি অলরেডি তা করেও এনেছি। তুমি মিথ্যে বলছো। ইহসান কখনো তার সন্তানকে পারবে না। কেউ যদি জেনে শুনে অন্ধ হতে চায় তাহলে আর কি করার আছে? আমি মিথ্যা কেন বলবো? বিশ্বাস না হলে দাদিজানকে জিজ্ঞেস করে দেখো। শ্যামা তাই করলো, দাদিজানের কাছে ছুটে এসে বলল, ম্যাডাম, মেহেরিন কি ইহসানের বাগদত্তা? দাদিজান বই পড়ছিলেন। এ কদিনে শ্যামার সেবায় অনেকটা সুস্থ তিনি। বলতে গেলে তার মনের মাঝে মেয়েটার জন্য একটা সফট কর্নার তৈরি হয়েছে। কিন্তু এটা তো সত্য। আলিয়া বলল, হ্যাঁ তা সত্য, কিন্তু কিন্তু তার শ্যামার কান পর্যন্ত পৌঁছালো না। শ্যামা বেরিয়ে গেল এবং ফোন করতে লাগলো ইসানকে, কিন্তু কোনোভাবে পেল না যেন। তারপর শুধু অপেক্ষার অপেক্ষা। শ্যামা দীর্ঘশ্বাস ছাড়ল আর পুরনো বাড়িতে এসে পৌঁছালো সে, ভিজে কাপড়ে ছুবু ছুবু। ঘরে ঢুকে ভিজা কাপড়ে সোফায় বসে পড়ল সে, এবং তখনই শ্যামার হাতে ছাপ লেগে টিভি স্ক্রিন অন হলো। সেখানে একটা গান বাজতে লাগলো বিরহে, যেন এটা শ্যামা আর ইসানের ভাগ্যের সাথে খাপ হয়ে গেছে। শ্যামা সোফার হাতল ধরে এবার জোরে জোরে কান্না করতে লাগলো। এতদিনের দুঃখ কষ্ট বাঁধ ভেঙে গড়িয়ে পড়তে লাগলো ঢল নেমে। 2 দিন কেটে গেল। এই 2টো দিন শ্যামার কাটলো বাসা টু অফিস, অফিস টু বাসা। এই 2 দিনের মাঝে সব ঠিক থাকলেও ঠিক ছিল না শ্যামার পুরো মন। সারাক্ষণ ডুবে থাকতো তার ইজান ওরফে সুফিয়ানের ভাবনায়। চুম্বক যেমন লোহাকে দূর থেকে আকর্ষণ করে, শ্যামার মনটা যেন সেই লোহার নেয়। ভাবনাগুলো সাদা মেঘের তুলনায়, যা দূর থেকেই সুন্দর, কাছে গেলেই ভিজিয়ে দেবে আবেগী অনুভূতিতে। কখনো কখনো ধাঁধা লাগানো রংধনু উঠে উকি দেয় সুন্দর কিছু মুহূর্ত, তবুও ক্ষণিকের জন্য। তারপর আবার সেই বিতৃষ্ণা বিষাদ। শ্যামার এখনো স্বপ্ন মনে হয় সব, যাকে এত বছর না দেখে ভালোবেসে গেছে, বুকে আলগিয়ে রেখেছে। যাকে এত বছর না দেখে ভালোবেসে গেছে, বুকে আগলে রেখেছে, সে তার অর্ধাঙ্গ, অথচ হাত বাড়িয়ে সে ছুতে পারছে না। তাদের মাখা কণ্ঠে বলতে পারছে না, আমার আধারিয়া অমর, আমি আমি তোমার সেই একফালি চাঁদ, যার এক চিলতে হাসি ছিল তোমার ঠোঁটের হাসি, যার নিঃশ্বাসের শব্দ না শুনলে ঘুমোতে পারতে না বলে দাবি করতে। তাহলে তাহলে এত এত রাত কিভাবে কাটালে এই নিঃশ্বাসের শব্দ ছাড়া? শ্যামার ভাবতে পারল না। আজ 3য় দিন। আজ রাতেও ঘুম হলো না তার। একরাশ কষ্ট বুকে জমিয়ে বিছানা থেকে নেমে রেডি হয়ে নিল সে। অফিসে বের হবে ঠিক সে সময় দরজার মাঝে ধরম ধরম করে কড়াঘাত করে যেতে লাগলো কেউ খুব জোরে। ভয়ে শ্যামার মুখ শুকিয়ে গেল। সর্বপ্রথম 2টো নাম মাথায় এলো, রিদ এবং শিফন। শ্যামার শুকনো ঢোক গিলার শব্দ যেন গুঞ্জন হলো তার ঘরের মাঝে। শ্যামা ভয় ভয়ে জিজ্ঞেস করল, কে? ঠক ঠক ঠক। দরজার কড়াঘাতের তীক্ষ্ণ শব্দ ছাড়া আর কোনো শব্দ এলো না। শ্যামার নাভির নিচ থেকে শিরশির করে কি যেন উঠে গেল মাথায়। শ্যামার চোখ জড়িয়ে এক ফোঁটা জলও গড়িয়ে পড়ল। শ্যামা, একটা চিকন মেয়েলি কণ্ঠ ভেসে এলো এবার। ব্যথাতুর ভেঙে পড়া কান্নারত কণ্ঠটা খুব পরিচিত লাগলো শ্যামার কাছে। শ্যামা দৌড়ে দরজা খুলতে আলিয়া ও ধীরাজ আর আয়ানাকে দেখতে পেল তার। শ্যামা অবাক হয়ে প্রশ্ন করলো, আপনারা? আলিয়া ফুপিয়ে উঠল। আয়ানার চোখে জল, মুখ ভার। শ্যামার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল অজানা ভয়। শ্যামা ভয় ভয়ে প্রশ্ন করল, কি হয়েছে? আলিয়া টলমল চোখে শ্যামার 2 হাত জড়িয়ে ধরে বলল, ইজহান। শ্যামার মাথায় এবার ভারী মনে হলো। বলল, ইজহান কি দাদিজান? আলিয়ার কান্নার জন্য কথাই বলতে পারছে না। না পেরে শ্যামা অধীরাজের দিকে তাকালো। অধীরাজ দুঃখী মন নিয়ে বলল, ইজহান স্যার অ্যাক্সিডেন্ট করেছে গুরুতরভাবে। আউট অফ ডেঞ্জার হলেও ওনার অনেক ক্ষতি হয়েছে শরীরের। শ্যামার মাথায় যেন বাজ পড়ে গেল, হাত পা যেন জমে গেল। অধীরাজ বলতে লাগলো, 2টো দিন আপনার আশেপাশেই ঘুরেছিলেন স্যার। ইনফ্যাক্ট যেদিন আপনি চলে এলেন সেই দিন আপনার বাসার সামনেই সারা রাত বৃষ্টিতে ভিজেছেন, এমনকি বাসাও ফিরেননি। আর সেই অবস্থা আপনাকে ফলো করে গেছেন রাত দিন। কিন্তু কাল আলিয়া ম্যাডাম জোর করাতে উনি বাসায় যেতে বাধ্য হন। লাস্ট যখন ওনার সাথে দেখা হয় খুব জ্বর ছিল শরীরে, আর রাতে বেড়ে গেছিল খুব। ড্রাইভ করার সময় আর সামলাতে না পেরে এক ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর স্যার
আমি যাব। অধিরাজ মাথা নাড়ল। আয়ানা তখন মুখ খুলল, ভেজা গলায় বলল, তোমার জন্য আমার ভাইয়ের এই হাল আজ। তোমরা আমাদের জীবনে ধ্বংস করতে কি পৃথিবীতে এসেছো? শ্যামা থম মেরে গেল কথাটুকু শুনে। সত্যি কি তাই? ইজানের পরিবারের ধ্বংসের পেছনে যদিও শ্যামার বাবা মা দুজনের হাত ছিল, তাই বলে কি? শ্যামা কখনো তা যায় না। সে তো ইজানকে মনে প্রাণে ভালোবাসে। ভালোবাসার মানুষটাকে কি কষ্ট দেওয়া যায়? তাই তো শ্যামা দূরে চলে এসেছিল, ভেবেছিল খুব দূরে চলে যাবে সে, যেন ইজানের কোনো কষ্ট না হয়। তাহলে শ্যামা সন্তর্পণে গোপন করলো শ্বাসটুকু, তারপর অধিরাজের পেছন পেছন চলতে লাগলো।